সবাইকে স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আমরা আজকে ফিনান্স ও ব্যাংকিং নিয়ে পড়ব। নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনাটা শুরু করি। অর্থ সময় মূল্যের বর্তমান মূল্যায়ন শিখবো আজকে আমরা। বর্তমান মূল্য নির্ণয় করার জন্য কিছু ফর্মুলার প্রয়োজন হয়। আমরা সে ফর্মুলাগুলো আগে দেখে নিই। দুটি ফর্মুলার প্রয়োজন হয় নবম দশম শ্রেণীর জন্য। অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে দুটি ফর্মুলার ব্যবহার করা হয়। একটি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করব আমরা। আর বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এই হলো আমাদের দুইটা ফর্মুলা। এখন চলো আমরা ম্যাথ করা শুরু করি। প্রথমেই একটা ম্যাথ দেখে কি বলা আছে। জনাব সামিন 5 বছর পর একটি গাড়ি কিনবেন। তখন গাড়িটির দাম হবে 10 লক্ষ টাকা। ব্যাংক যদি তাকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেয় তাহলে তাকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে গাড়িটি কেনার জন্য। তো অর্থ সময় মূল্য চ্যাপ্টারে শিক্ষার্থীদের সব থেকে বেশি সমস্যা হয় যে যখন ওপেন কোশ্চেন দেয় বোঝা যায় না যে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে না ফিউচার ভ্যালু করতে হবে, বর্তমান মূল্য বের করবো না ভবিষ্যৎ মূল্য বের করবো। তো এটার জন্য কিছু সহজ টেকনিক আছে। টেকনিকগুলো কি? নবম দশম শ্রেণীর ক্ষেত্রে টেকনিকগুলো হচ্ছে, যদি আমার প্রশ্নে যে একটা ভ্যালু দেওয়া থাকবে যে এই টাকাটা কোন সময়ের, যেই টাকাটা দেওয়া থাকবে যদি ওই টাকাটা প্রেজেন্টের হয় তাহলে আমাকে বের করতে হবে ফিউচারের, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। আর যদি ওই টাকাটা আমার ফিউচারে দেওয়া থাকে তাহলে আমাকে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। যে টাকাটা দেওয়া থাকবে ওটা কোন সময়ের তার বিপরীত অঙ্কটা আমরা করব। যেমন এখানে খেয়াল করো, এখানে এখানে যে টাকাটা দেওয়া আছে 10 লক্ষ টাকা, এই টাকাটা কখন প্রয়োজন আমার? 5 বছর পরে আমি একটা গাড়ি কিনবো তখন প্রয়োজন। তাহলে এই টাকাটাকে ফিউচার, তার মানে আমাকে বের করতে হবে কি বর্তমান মূল্য। যদিও আমার প্রশ্নে বলে দিছে বর্তমান মূল্য বের করতে হবে, আমি বললাম যখন ওপেন কোশ্চেন থাকবে যখন বোঝা যাবে না যে আমার কোন মূল্য বের করতে হবে। তো 10 লক্ষ টাকা যেহেতু ফিউচারে দেওয়া তা আমাকে বর্তমান মূল্য বের করতে হবে। তো নিয়ম অনুযায়ী আমরা করে দিই। প্রথমে আমরা লিখব দেওয়া আছে কি ভবিষ্যৎ মূল্য 10 লক্ষ টাকা। তারপরে দেওয়া আছে 5 বছর, কত 5 বছর, বছরকে এন দিয়ে প্রকাশ করি। তারপরে দেওয়া আছে কি সুদের হার কত 10%, সুদের হারকে আমরা আয় দিয়ে প্রকাশ করি। তাহলে 10% সমান সমান 0.10, অর্থাৎ এটাকে ফ্র্যাকশন করতে 100 দিয়ে ভাগ দিয়ে ভাঙায় নিতে হবে। আমাকে বের করতে হবে কি প্রেজেন্ট ভ্যালু, যেহেতু ফিউচার ভ্যালু দেওয়া আছে। তাহলে বর্তমান মূল্য সমান সমান কত। তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি সুদ কি বার্ষিক, তাহলে আমার 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। আমরা জানি বর্তমান মূল্য সমান সমান পিবি সমান সমান এফবি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা আমরা এখন ব্যবহার করব। ফর্মুলা যদি আমরা ধরে ফেলছি লিখে ফেলছি তাহলে আমরা শুধু মানগুলো বসাবো। এখন আমার ফিউচার ভ্যালু কত 10 লাখ, 1 প্লাস আই কত 0.10, তার মানে 1 প্লাস 0.10 হয়ে গেল। আর এন কত আমার, এন হচ্ছে আমার 5, এই চলে আসলো 5। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করলেই এই মানটা বের হয়ে যাবে। এই হলো আমার 6,20,921.32 টাকা। অর্থাৎ 5 বছর পরে যদি আমি গাড়ি কিনতে চাই 10 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমাকে বর্তমানে 6,20,921.32 টাকা জমা দিতে হবে। এগুলো একটা সিম্পল অঙ্ক। এখন চলো আমরা আরেকটু কমপ্লেক্স দেখি কি হয়। দেখো কি বলেছে। যারা হাসিব তার প্রত্যেক জমিতে 10 বছর পর 5 লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি করবেন। ওকে, এই জন্য তিনি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। অগ্রণী ব্যাংক তাকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রস্তাব করে। অন্যদিকে রূপালী ব্যাংক তাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রস্তাব করে। কোন ব্যাংকে টাকা জমা রাখা তার জন্য লাভজনক হবে? দেখো এখানে কিন্তু বলা নাই তুমি প্রেজেন্ট ভ্যালু বের করবা না ফিউচার ভ্যালু বের করো। দেখো এখন আমরা বুঝিনি, আমি কি বলেছিলাম যে টাকাটা দেওয়া থাকবে আমার অঙ্কে, ওই টাকাটা কোন সময়ের তার বিপরীত সময়ের অঙ্ক করবো আমরা। যেমন এই যে 5 লক্ষ টাকা আমার আছে, এটা কত বছর পরের? 10 বছর পরে, তার মানে এটা হচ্ছে ফিউচারের। তো যেহেতু ফিউচারের টাকাটা দেওয়া আছে তার মানে আমি কি প্রেজেন্ট বের করবো, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, আমি প্রেজেন্ট ভ্যালু বের করবো। এখন এসে আমাকে বলছে কোন ব্যাংকে জমা রাখা লাভজনক হবে সেটা বের করার জন্য। এটা বের করার জন্য কী করতে হবে, যে আমাকে যে দুইটা ব্যাংকের অপশন আছে, যে অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক, এই দুইটা ব্যাংকেই আমার তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করে তারপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি লাভজনক হব কোন ব্যাংকের জন্য। তাহলে আমরা শুরু করি দুইটা ব্যাংকের আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি, আগে দেখি কি হয়। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা বের করবো অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে। তো দেওয়া আছে কি দেওয়া আছে, আমার
ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 5 লক্ষ টাকা, সময় দেওয়া আছে কত, এন সমান সমান 10 বছর, আর অগ্রণী ব্যাংকের সুদের হার কত, বার্ষিক 10% চক্রবৃদ্ধি। এই যে আই সমান সমান 10% বা 0.10, তার মানে এখানে কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, এই জন্য এম এর মানটা আসবে না এখানে। আমাদের বের করতে হবে কি, বর্তমান মূল্য সমান সমান কত। তো আমরা জানি বর্তমান মূল্য ফর্মুলাটা বসালাম, প্রেজেন্ট ভ্যালু সমান সমান এফ বি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা মানটা বসাবো। মানটা কি, এফ বি কত দেওয়া আছে আমার 5 লক্ষ টাকা, 1 প্লাস আই কত 0.10, তার মানে 1.10, আর এন কত দেওয়া আছে আমার, এন দেওয়া আছে 10 বছর। তাহলে এটাকে আমরা আবার আগের মতো প্রথম অঙ্কটার মতো যদি ক্যালকুলেশন করি তাহলে একটা মান বের হয়ে যাবে। ওকে, বের হয়ে গেলো কত, 1,92,771.64 টাকা। অর্থাৎ আমি যদি অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে চাই, যে অগ্রণী ব্যাংকে আমি কিছু টাকা জমা রাখবো, 10 বছর পরে 5 লক্ষ টাকা পাবো, তাহলে অগ্রণী ব্যাংক থেকে 10 বছর পরে 5 লক্ষ টাকা পেতে হলে বর্তমানে 1,92,771.64 টাকা জমা দিতে হবে। দেখো দশমিকের পরে তোমাদের অনেকগুলো সংখ্যা আসতে পারে, তোমরা ফলাফল লেখার ক্ষেত্রে 2টা সংখ্যা ইউজ করবে দশমিকের পরে, তাহলেই হবে। তারপর অগ্রণী ব্যাংক এটা পেয়ে গেলাম, বাকি রইল কি রূপালী ব্যাংক। চলো এবার দেখি রূপালী ব্যাংক কী বলে, প্রশ্নটা এখানে দিলাম। রূপালী ব্যাংকের ক্ষেত্রে একই নিয়মে দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য 5 লক্ষ টাকা, সময় একই, এন সমান সমান 10 বছর, কিন্তু রূপালী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সুদের হারটা চেঞ্জ। কত, 9.5%, বা এটাকে ফ্র্যাকশন করে নিলে বা 100 দিয়ে ভাগ করে নিলে 0.095, অর্থাৎ এই পার্সেন্টেজটাকে সবসময় 100 দিয়ে ভাগ করে ফ্র্যাকশন করে নিতে হবে। এখানে রূপালী ব্যাংকের ক্ষেত্রে বলেছে মাসিক চক্রবৃদ্ধি সুদ, তার মানে এখানে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি আসবে। যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি আসবে তখন একটা মান বেশি আসবে, সেটা হলো চক্রবৃদ্ধির সংখ্যা, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয় 12 কেন, কারণ মাসিক চক্রবৃদ্ধি সুদ, তার মানে মাসে একবার সুদ দিবে। যদি মাসে একবার সুদ দেয় তাহলে আমরা বছরে কতবার হয়, মাসে একবার সুদ দিলে অবশ্যই 1 বছর সমান যদি 12 মাস, তাহলে বছরে হবে 12 বার। ঠিক এরকম চক্রবৃদ্ধি সংখ্যাটা চেঞ্জ হতে থাকে। যেমন যদি আমাকে বলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ, অর্ধবার চক্রবৃদ্ধি সুদ এম এর মান হবে কত, 2, কারণ অর্ধবার্ষিক মানে বছরে 2 বার। আবার যদি বলে ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে 3 মাসে একবার, তাহলে বছরে কতবার হবে, 4 বার। যদি বলে 4 মাস পর পর চক্রবৃদ্ধি, তো 4 মাস পর পর হলে বছরে কতবার হবে, 3 বার হবে, তাহলে এম এর মান হবে তখন 3। যদি বলে দ্বিমাসিক চক্রবৃদ্ধি বা 2 মাস পর পর চক্রবৃদ্ধি, তখন এম এর মান কত হবে, 6। যদি বলে ষণ্মাসিক, ষণ্মাসিক মানে 6 মাসে একবার, অথবা অর্ধবার্ষিক, তার মানে 2। আবার যদি বলে সাপ্তাহিক চক্রবৃদ্ধি, তখন বছর হবে 52, কারণ 52 সপ্তাহে 1 বছর, এই জন্য এম এর মান তখন হবে 52। আর যদি বলে দৈনিক চক্রবৃদ্ধি, দৈনিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে হবে 360 বা 365, যেটা দাও সেটা দিয়েই হবে এম এর মান 360 বা 365, যে দৈনিক চক্রবৃদ্ধি হয়, এই হলো এম এর মান। আর যেহেতু এখানে মাসিক চক্রবৃদ্ধি বলেছে এই জন্য এম এর মানটা হবে 12। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে বর্তমান মূল্য পিবি সমান সমান কত। আমরা জানি আগের মতোই বর্তমান মূল্য, এখন কিন্তু যে একাধিকবার চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আসবে, এফ বি সমান সমান পিবি সমান সমান এফ বি বাই 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম, এই হলো আমাদের ফর্মুলা। এখন পুট দ্য ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। এফ বি কত, এফ বি হচ্ছে 5 লাখ, 1 প্লাস আই মানে 1 প্লাস 0.095 ভাগ 12, এম এর মান 12, এই যে 1 প্লাস 0.095 ভাগ 12 চলে আসলো। আর এন কত 10, এম কত 12, এই দুটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তার মানে 10 ইন্টু 12, 10 ইন্টু 12। এখন এই অঙ্কটা অনেকে একসাথে করতে চায়, একসাথে করতে গেলে কিছু ক্ষেত্রে ভিন্নতা বা সমস্যা হয়। তোমরা করবে কি, এটাকে আগে ভাঙায়, মানে এটাকে ভাঙাবা আর এটাকে গুণ করে নর্মাল করে নিবা, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী 5 লাখ টাকা লিখলাম, আর 1 প্লাস 0.095কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে এই মানটা আসে 0.00792, এই মানটা আসবে। এটাকে আমি ভাঙায় নিলাম। এখন এখানে অনেকগুলো সংখ্যা ছিল, আমি এখান থেকে 5টা সংখ্যা নিয়েছি। ফলাফলের আগে তোমার যতগুলো সংখ্যা নিবে দশমিকের পরে 5টা নেওয়ার চেষ্টা করবে, তাহলে ফলাফলটা কাছাকাছি আসবে সবার। 10 ইন্টু 12 গুণ করলে কত, 120। এখন আগেরটার মতো হয়ে গেল, আগেরটার মতো এখন এটা ক্যালকুলেশন করলে একটা ফলাফল চলে আসবে 1,94,018.192 টাকা। অর্থাৎ অগ্রণী ব্যাংক থেকে যদি আমি রূপালী ব্যাংক থেকে যদি আমি 5 বছর পর 9.5% মাসিক চক্রবৃদ্ধি সুদে 5 লক্ষ টাকা পেতে চাই, তাহলে আমাকে বর্তমানে 1,94,018.192 টাকা জমা দিতে হবে। এখন আমরা দুইটা ভ্যালু পেলে গেলাম, যে রূপালী ব্যাংকে কত টাকা আমার জমা দিতে হবে প্রেজেন্টে, এবং অগ্রণী ব্যাংকে আমাকে কত টাকা জমা দিতে হবে।
এখন আমরা সেই অনুযায়ী মন্তব্যটা লিখব। দেখো মন্তব্যটা কি, গাণিতিক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জনাব হাসিবকে অগ্রণী ব্যাংকে জমা রাখতে হবে 1,92,771.64 টাকা এবং রূপালী ব্যাংকে জমা রাখতে হবে 1,94,018.192 টাকা। দেখো দুইটা ভ্যালু। এখন প্রশ্ন হলো আমি কোথায় জমা রাখবো। দেখো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যেটা কম সেটা গ্রহণযোগ্য, কারণ আমি কম জমা রেখে বেশি পাবো। যত কম জমা রাখে আমি 5 লক্ষ টাকা পাবো, আমি সেখানেই জমা রাখবো। এই জন্য দেখো তো কোন ব্যাংকে জমা রাখলে আমি কম জমা রাখতে হচ্ছে, আমাকে অগ্রণী ব্যাংকে কম জমা রাখা হচ্ছে, কারণ অগ্রণী ব্যাংকে 1,92,000 সামথিং আর রূপালী ব্যাংকে হচ্ছে 1,94,000 সামথিং। তার মানে আমি জমা রাখবো কোথায়, অগ্রণী ব্যাংকে। সুতরাং তিনি অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখবেন, কারণ অগ্রণী ব্যাংকে তাকে এই যে দুইটা থেকে মাইনাস করে এত টাকা কম জমা দিতে হবে। বুঝা গেছে এবার? তার মানে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা কমটা গ্রহণ করব, যেখানে কম জমা দিতে হবে আমি সেটা গ্রহণ করব। এইগুলো একটু কমপ্লেক্স। এখন চলো আমরা আরেকটু কঠিন অঙ্ক দেখি। এটা আগের দুটো থেকে আরেকটু কঠিন অঙ্ক দেখি কি বলেছে। জনাব রনি তার পুত্রের 20তম জন্মদিনে একটি মোটরসাইকেল কিনে দিবেন। তার পুত্রের বর্তমান বয়স 12 বছর। তখন মোটরসাইকেল কিনতে খরচ হবে 3 লক্ষ টাকা। ওকে, তাই বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। কলম ব্যাংক তাকে 11% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রস্তাব করে। অন্যদিকে খাতা ব্যাংক তাকে 10% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদ প্রস্তাব করে। তিনি কোন ব্যাংকে টাকা জমা রাখবেন এবং কেন? এবং করে ঠিক আগেরটার মতোই, কিন্তু এখানে একটু চেঞ্জ। ওই যে বয়সের ক্ষেত্রে যেমন 20তম জন্মদিন, 12 বছর, সময়টা কত স্পষ্ট উল্লেখ নেই। আচ্ছা আমরা আগে চিন্তা করি আমরা কী বের করবো। যদি আমার আমাকে বলা আছে বর্তমানে কত টাকা জমা দিবেন বা বর্তমানে তিনি কিছু টাকা জমা রাখতে চান, এই যে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা বর্তমান মূল্য বের করব। বর্তমান মূল্য বের করবো দুইটা ব্যাংকের, একটা হচ্ছে আমার খাতা ব্যাংক আর হচ্ছে কলম ব্যাংক। তো প্রথমে যদি কলম ব্যাংক আছে তাহলে দেখি আমরা কি বলে। কলম ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য, সময়, সুদের হার আর হলো চক্রবৃদ্ধি সংখ্যা। এখন আমি একটু বুঝাচ্ছি। এই যে সময়টা এন, দেখো এখানে তার বাবা বলছে তার 20তম জন্মদিনে একটা মোটরসাইকেল দেবো। তার বর্তমান বয়স কত, 12 বছর। তাহলে 20তম জন্মদিন আসতে কত বছর বাকি, 8 বছর বাকি। তার মানে সময়টা হলো 8 বছর। 20তম থেকে মানে 20 থেকে 12 মাইনাস করলে 8 বছর হলো আমার এন এর মান। আর আই 11% দেওয়া আছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ, এই জন্য এখানে এম এর মানটা হবে ত্রৈমাসিক, মানে 3 মাসে একবার সুদ দিবে। তাহলে বছরে কতবার হবে, 4 বার হবে। এই আমার মানটা বেড়ে গেল। এখন আমরা জানি, আমরা সূত্রটা লিখি। বর্তমান মূল্য এম এর মান সহ যেটা লিখলাম, এখন মানটা বসাবো এফ বি মান। আমি আগেই বলছি যে আগে আমরা মানটা বসাই নিব। এই মানটা বসালাম এন ইন্টু এম। এন কত, এন হচ্ছে 8 আর এম হচ্ছে 4, 8 ইন্টু 4 হয়ে গেল। এখন আমরা এটাকে ভাঙাই নিব এই 3 লক্ষ টাকা। আমি বুঝাচ্ছি না কারণ আমি আগেরটাই বুঝাচ্ছি সেম অঙ্ক, 3 লক্ষ টাকা। এখন এটাকে ভাঙাই নিই, 4 দিয়ে ভাঙালে কত হবে, এই যে 0.11কে 4 দিয়ে ভাঙালে 0.0275 আসলো। আর এই যে 8 4 গুণ করলে 32 হয়। এখন এটাকে আমি ক্যালকুলেশন করলে একটা ফলাফল চলে আসবে। অর্থাৎ তাকে জনাব রনিকে বর্তমানে কলম ব্যাংকে 1,25,922.31 টাকা জমা দিতে হবে। বাকি থাকলো কি, বাকি থাকলো খাতা ব্যাংক। চলো একই নিয়মে আমরা খাতা ব্যাংকটা করে ফেলি। তাহলে খাতা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু 3 লক্ষ টাকা, সময় 8 বছর, তারপরে সুদের হার 10%, 10% বলা আছে 0.010। তারপরে হলো আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা, এখানে বলছে সাপ্তাহিক চক্রবৃদ্ধি। তাহলে সাপ্তাহিক চক্রবৃদ্ধি, তাহলে বছরে কত সপ্তাহ, 1 বছর 52 সপ্তাহ। তাহলে এম এর মানটা হবে 52, 52। আমার বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু সমান কত। তাহলে আমরা আবার সূত্র লিখি। আমরা জানি বর্তমান মূল্য ফর্মুলা এটা, এম এর মান সহ। আবার মানটা বসাই, এই যে এফ বি 3 লাখ, এখানে আই বাই এম বসাবো, যে মান চলে আসলো এম 10/52, কারণ এম এর মান 52 আর এন ইন্টু এম 8 ইন্টু 52, 52 গুণ করলাম। এখন এটাকে আবার ভাঙায় নিব আমরা। এই 3 লক্ষ টাকা চলে আসলো, 1 প্লাস 0.10কে 52 দিয়ে ভাগ করি, 52 দিয়ে ভাগ করলে এটা আসবে। অনেকগুলো সংখ্যা আসবে, আমি 5টা নিয়েছি, ভাঙা নিলাম। আর এটাকে গুণ করলে 416, এই ভাঙা নিলাম। এখন এটাকে নর্মাল ক্যালকুলেশন করলে একটা ফলাফল চলে আসবে। এখন হলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। ঠিক যেহেতু প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমি কমটা গ্রহণ করব, দেখি কি বলি। গাণিতিক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জনাব রনিকে কলম ব্যাংকে জমা রাখতে হবে এত টাকা এবং খাতা ব্যাংকে জমা রাখতে হবে এত টাকা, 2টা টাকা পেয়ে গেলাম। সুতরাং তিনি কলম ব্যাংকে জমা, কারণ কি কলম ব্যাংকে তাকে কম জমা দিতে হবে, কারণ কলম ব্যাংকে জমা রাখলে তিনি এত টাকা কম জমা দিবেন।
তাহলে এটা তার প্রফিট বা লাভ হবে। সুতরাং আমরা আজকে বর্তমান মূল্য নির্ণয় করা শিখলাম, কিভাবে অর্থ সময় মূল্য ব্যবহার করে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে নির্ণয় করা হয়। আগামী ক্লাসে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইএআর নিয়ে শিখব, প্রকৃত সুদের হার নিয়ে শিখব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।